শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে। এখন ভালোবাসার বাঘের কথা জানি না, কিন্তু বীরভূমের বিরাট বাঘকে আজ অবশেষে শেষ পর্যন্ত এসডিপিও অফিসে দেখা গেল, তবে শুধু ঘন্টা দুয়েকের জন্য। আর সেই নিয়েই আমার প্রথম প্রশ্ন। জোড়া নোটিশ এড়ানোর পর অবশেষে আজ পুলিশের কাছে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। 2 ঘন্টা পর বেরোলেন হাসি মুখে। অপরাধের ইতিহাস থাকা সত্ত্বেও এখনও কেন কড়া ব্যবস্থা নিল না পুলিশ? ক্ষোভ জাতীয় মহিলা কমিশনের। শুধু জিজ্ঞাসাবাদেই শেষ, নাকি আদৌ হবে কোনো ব্যবস্থা? দ্বিতীয় প্রশ্ন। অভিযোগকারী আইসির 2টো মোবাইল ফোনই বাজেয়াপ্ত হলেও আজও বাজেয়াপ্ত হলো না অভিযুক্ত অনুব্রত মণ্ডলের মোবাইল। কল ডিটেলস রেকর্ডে অসঙ্গতি পেলে তখন নেওয়া হবে ফোন, দাবি পুলিশ সূত্রে। তাহলে কি তথ্য প্রমাণ নষ্টের সুযোগটা থেকেই যাচ্ছে? তৃতীয় প্রশ্ন। অনুব্রত মামলায় সরাসরি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবার রাজ্যের ডিজিপি রাজীব কুমারকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। 72 ঘন্টার মধ্যে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট না দিলে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। কতটা অস্বস্তি বাড়ল রাজ্য প্রশাসন? চতুর্থ প্রশ্ন। আইসি এবং তার মা ও স্ত্রীকে কদর্য কথা বলেছিলেন বুক ফুলিয়ে, আর আজ অন্যের গাড়িতে এসডিপিও অফিসে ঢুকলেন কার্যত লুকিয়ে পেছনের গেট দিয়ে। জনমানসে প্রবল ক্ষোভেই কি উবে গেল বীরভূমের বাগে সেই সব যাবতীয় তর্জন গর্জন? পঞ্চম প্রশ্ন। সৌগত রায়, হুমায়ুন কবিরের পর এবার অনুব্রতকে নিয়ে মুখ খুললেন খোদ বিধানসভার অধ্যক্ষ। এই সব কথা বলেনি বা কেন? আমাদের নিজেদেরই শুনতে খারাপ লাগে। বিরক্তি প্রকাশ বিমান বন্দ্যোপাধ্যায়। দলে অসন্তোষ বাড়লেও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখনো চুপ কেন? তবে শুরুতেই দেখাবো হুমকির 7 দিন পর অবশেষে পুলিশের সামনে হাজিরা দিলেন কেষ্ট মণ্ডল, বীরভূমের বাঘ। দেখুন। আমি 2 দিন দেখি, তারপর ফোনে আইসিকে তেড়ে গালাগাল দিয়েছিলেন, আর সেই গালাগালের জেরে অবশেষে 7 দিন পর এসডিপি অফিসে হাজির হলেন অনুব্রত মণ্ডল, কার্যত লুকিয়ে। তিনি কিন্তু এসডিপিও যে দপ্তর, সেই দপ্তর দিয়ে প্রবেশ করেনি। কোথা থেকে প্রবেশ করলেন? এটা হচ্ছে পিছন দিকের, এসডিপিও দপ্তরের একেবারে পিছন দিকে এই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে একেবারে অন্য কোনো একটি গাড়িতে করে আসেন এবং আসার পরে এই যে শান্তিনিকেতন থানা, এসডিপিও দপ্তরের ভেতরে হচ্ছে শান্তিনিকেতন থানা। এসডিপিও দপ্তরে ঢোকার বেশ কিছুটা আগে এই যে জায়গা রয়েছে, যেটা শান্তিনিকেতন থানার এবং যে বোলপুর পুলিশ লাইন যে গেট, এবং এখান থেকে ভেতরে গিয়ে অনুব্রত মণ্ডল শেষমেশ নাকি পেছনের দরজা দিয়ে ওই এসডিপিওর অফিসে গেছে। দারুণ খবর, বিশাল খবর। আরে পুলিশকে লেজে ঘুরিয়ে মেরেছে। এর আগে পুলিশ 2বার তলব করলেও হাজির হননি অনুব্রত মণ্ডল। পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলেন বেড রেস্টের পরামর্শ দেওয়া মেডিকেল সার্টিফিকেট। পুলিশও তা দেখে আর উচ্চবাচ্য করেনি। অবশেষে হিটলার চৌধুরীর পরামর্শ মেনে বিশ্রাম করে 5 দিনের মাথায় হাজির হলেন এসডিপিও অফিসে। অনুব্রত মণ্ডল এখন আপাতত এসডিপিও যে দপ্তর, সেই দপ্তরের মধ্যে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে 4টি ধারায় মামলা হয়েছে, যার মধ্যে 2টি জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে। যদি অনুব্রত মণ্ডলের জায়গায় সাধারণ কোনো ব্যক্তি হতো, তিনি সেই আইসিকে বা সেই পুলিশ অফিসারকে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতেন, মানে এই ধরনের কথা বলতেন, তাহলে কি পুলিশ ব্যবস্থা নিত? এইভাবে অপেক্ষা করতো? বোঝা যাচ্ছে যে এই প্রশাসন অনুব্রত মণ্ডলের মতো লোকেদের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। এই প্রশাসনের কোনো মেরুদণ্ড নেই, ক্লিপ প্রশাসনে পরিণত হয়েছে। অনুব্রত মণ্ডল কালো রঙের যে গাড়ি চেপে এসডিপিও অফিসে পৌঁছন, তার রেজিস্ট্রেশন রয়েছে বোলপুরের এক টোল ব্যবসায়ী স্ত্রীর নামে। আমি 2 দিন দেখি, তারপর পুলিশ সূত্রে খবর যে মোবাইল ফোন থেকে অনুব্রত মণ্ডল আইসিকে ফোন করেছিলেন, সেই ফোন এই দিন জমা দেননি তিনি। আর এখানেই প্রশ্ন উঠছে, আইসির 2টি ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হলেও যে ফোন থেকে গালাগাল করা হয়েছে অনুব্রত মণ্ডলের, সেই ফোন কেন নিল না পুলিশ? অপরাধ যে করলো তাকে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু সেই অপরাধটা নিয়ে চর্চা কেন হচ্ছে সেটা নিয়ে ওদের আপত্তি। এবং পুলিশকে বলা হয়েছে ওই তার মোবাইলটা জমা নিয়ে নিয়েছে পুলিশ। কাকের মাংস খায় না, কিন্তু এখানে পুলিশের মাংস খাচ্ছে। এই ঘটনার জেরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আরো জোরালো হলো। পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কেউ কেউ বলছিলেন বাঘবন্দি খেলা, বাঘ, বীরভূমের বাঘ।
এমন বাঘ যে তার নিচুপট্টির বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে এসডিপিও অফিসে গিয়ে ঢুকতে হলো পেছনের গেট দিয়ে। বীরভূমের বাঘ সাধারণভাবে যেসব সাদা গাড়িতে চড়েন তার বদলে আজ অন্য কারুর কালো গাড়িতে গেলেন এসডিপিও অফিসে। 2 ঘন্টার ছোট্ট সফর। আমার প্রথম বক্তা ডক্টর নজরুল ইসলাম গত শুক্রবার এই অনুষ্ঠানেই বলেছিলেন যে যে ধারা দেয়া হয়েছে তাতে জামিন পেতে অসুবিধা হওয়ার কথা নয়। আজ নজরুলদার কাছে আমার অন্যতম প্রশ্ন থাকবে যে যত খারাপ কথাই অনুব্রত বলুন না কেন, গ্রেফতারি তো দূরস্থ, নামকাওয়াস্তে এই তলব আর জেরার বুড়ি ছোঁয়ার পর আদৌ কি তদন্ত এগোবে? এছাড়াও অবশ্য প্রশ্ন থাকবে রাজ্যের ডিজিপিকে জাতীয় মহিলা কমিশনের চিঠি নিয়ে, তার কারণ খুব স্পষ্টভাবে সরাসরি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে। আর গতকাল শ্রী অমিত সিনহা ওসি লিগালসের বীরভূম আমাকে যে চিঠিটা পাঠিয়েছেন তাতেও বলা হয়েছে যে পুলিশ এত সক্রিয় যে নিষ্ক্রিয়তা বলা যাবে না। আমি বলছি আমার কৌতূহল থাকবে যে লিগাল সেলের বীরভূমের ওসি তিনি পরের চিঠিটা, তার কারণ একই তো অভিযোগ, জাতীয় মহিলা কমিশনকে পাঠাবেন কিনা, তার কারণ তারাও তো পুলিশি নিষ্ক্রিয়তা বলেছেন, ঠিক যেমন আমরা বলেছি, এবিপি আনন্দ বলেছে। এই প্রশ্ন তো করতেই হবে। নজরুল ইসলাম কি বলেন? দেখুন, আমি প্রথম দিন যা বলেছিলাম এখনও সেটাই বলছি। আপনার প্রকাশ্য মিটিংয়ে অনুব্রত মণ্ডল যখন বলেছিলেন যে শাসক দলের বিরুদ্ধে যারা ভোটে দাঁড়াবে তাদের বাড়িতে আগুন লাগাও, আর পুলিশ যদি আসে তাকে রক্ষা করার জন্য তাহলে পুলিশের উপর বোমা মারো। এরপরে সাগর ঘোষ হত্যার খবর আপনারা জানেন, সেই মামলায় অনুব্রতের কিছু হয়নি। এবং এই যে প্রকাশ্য ভাষণ, যেখানে পোশাক পরা পুলিশের অনেক অফিসার ছিলেন, এখানেও এবার যেমন মামলা হয়েছে তখনও মামলা হয়েছিল, চার্জশিটও হয়েছিল, কিন্তু কোর্ট থেকে তিনি ছাড়া পেয়েছেন। আমি আগের দিনও বলেছিলাম যে পুলিশের যে লোকদেরকে সাক্ষী করা হয়েছিল তারা অনুব্রত সাজা হয় এরকম কিছু কথা কোর্টে বলেনি। দ্বিতীয়ত, যে ধরনের যে আমি কথা বলছি, পরে যদি প্রশ্ন হয় যে এই যে কণ্ঠস্বর আপনারা যেটা রেকর্ড করছেন সেটা আমার কিনা, তাহলে এই কণ্ঠস্বরটা পাঠাবেন, তার সঙ্গে একটা স্যাম্পল নিয়ে তো পাঠাবেন। তো অনুব্রত মণ্ডলের এটা পাঠানো হয়েছিল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য, কিন্তু যে পুলিশ অফিসাররা এত আইনের কথা বলেন, আপনাকে চিঠি দিলেন, তাদের এটা জানাই ছিল না যে স্যাম্পল একটা কপি পাঠাতে হয়। ফলে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি স্বাভাবিকভাবে কোনো রিপোর্ট দিতে পারেনি, ফলে তিনি ছাড়া পেয়েছেন। তো এটা কি সাগর ঘোষের পুত্র হৃদয় ঘোষ অনুব্রত মণ্ডলের পাশে বসেই তৃণমূলে যোগ দিয়ে দিয়েছেন, ব্যাস। আপনি কয়েকদিন পরে দেখবেন যে ইন্সপেক্টরকে তিনি ফোন করেছেন, আমাদের পুলিশ মন্ত্রীর চাপে এবং পুলিশের ডিজির চাপে তিনিও যার বিরুদ্ধে অভিযোগ তার পাশে বসে যদি বিবৃতি দেন তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। একটা ধাঁধা বলুন, সেটা হচ্ছে আইসি যিনি কমপ্লেনেন্ট, যিনি অভিযোগকারী, তার 2টো ফোন বাজেয়াপ্ত হলো, অথচ যিনি অ্যাকিউজড অনুব্রত মণ্ডল যার বিরুদ্ধে অভিযোগ, তাকে বলা হলো, যার ফোন থেকে এই ক্রাইম হয়েছে বলে অভিযোগ, তাকে বলা হলো যে কল ডিটেলস রেকর্ডে অসঙ্গতি পেলে তখন নেওয়া হবে। এ কি তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে না? অবশ্যই থাকছে, তবে আইসির যে ফোন দুটো নেওয়া হয়েছে সেটা তদন্তের জন্য দরকার আছে। একদম। ধরুন যে ফোন করছেন আপনি আমাকে, তাহলে আমার ফোনে কোন নম্বর থেকে আপনি ফোন করেছিলেন সেটা তো জানা যাবে। তো তদন্তের জন্য সেটা কিন্তু নেওয়া দরকার আছে, কিন্তু সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলের ফোনটাও নেওয়া দরকার ছিল। আর আপনাকে যে চিঠি দেওয়া হয়েছে এবং আপনারা পুলিশি নিষ্ক্রিয়তার কথা বলছেন, আমি চিঠিটা আপনারা কিভাবে পড়েছেন জানি না। আপনারা দেখুন, প্রথমে যেটা সাবজেক্ট আছে, ডিসেমিনেশনস অফ রিপিটেড ফলস স্টেটমেন্ট কন্ডিউসিং টু পাবলিক মিসচিফ। আচ্ছা, পাবলিক মিসচিফের সেকশনটা আপনাকে পড়ে দেবো আমি। দেখুন, হুএভার উইথ ইন্টেন্ট টু কজ or knowing that he is likely to cause wrongful loss or damage to the public or to any person, cause the destruction of any property. তো আপনারা যা দেখাচ্ছেন তাতে কার কোন প্রপার্টির ড্যামেজ হচ্ছে আমি বিএনএস থেকে বলছি। এবং তারপরে আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন,
চিঠি লিখছেন ওসি লিগ্যাল সেল। লিগ্যাল সেল পুলিশে থাকতেই পারে, আপত্তি নেই। আপনারা এসএসসির মামলা বলছি, যখন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বললেন, তারপর শিক্ষামন্ত্রী বললেন যে আমরা তালিকাটা প্রকাশ করব যারা বৈধভাবে পেয়েছে, আইনজীবীদের সঙ্গে কথা বলেছিলেন কিনা আমরা জানি না, কিন্তু আইনজীবীরা কি জানিয়েছিল যে আমরা প্রকাশ করতে পারছি না? জানিয়েছিলেন মন্ত্রী। আমার যেটা বক্তব্য, পুলিশের লিগ্যাল সেল থাকতে পারে, তো পুলিশের অফিসারদের তিনি লিগ্যাল ওপিনিয়নও দিতে পারেন, কিন্তু চিঠি তো লিখবেন সেই পুলিশের অফিসাররা, ওসি লিগ্যাল সেল নয়। এটা স্বাভাবিক পদ্ধতি নয়। বেশ 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 আমরা কালকে বিস্তারিত এই নিয়ে আলোচনা করেছি। দেখুন, সম্পত্তি কি নষ্ট হয়েছে জানি না, কিন্তু সত্যি কথাটা, যে যতগুলো চিঠি দিন আর যতগুলো হুমকি আর হুঁশিয়ারি দিন না কেন, এবিপি আনন্দ সমানভাবে আপনাদের সামনে তুলে ধরবে, কারণ আমাদের দায়বদ্ধতা শুধুমাত্র আমাদের দর্শকদের কাছে। তাতে পুলিশ খুশি হতে পারে, পুলিশ দুঃখ পেতে পারে, অন্য কোনো পক্ষ তারা খুশি হতে পারে, দুঃখ পেতে পারে, আমাদের কিচ্ছুটি করার নেই। আমি এইখান থেকে আমার দ্বিতীয় প্রতিবেদন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন, তার কারণ এটাও আরেকটা চিঠি। জাতীয় মহিলা কমিশন চিঠি দিল এই রাজ্যের ডিজিপি রাজীব কুমারকে। কি লিখছে সেই চিঠিতে? চিঠিতে লেখা হচ্ছে যে এই অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলকে আইসির মা এবং স্ত্রীর উদ্দেশ্যে যে অশ্লীল অপমানজনক ভাষা ব্যবহার করতে শোনা গেছে, মহিলাদের, বিশেষ করে একজন সরকারি আধিকারিকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ ধরনের হুমকি শুধু নৈতিক ও সামাজিক অপমান নয়, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা অনুযায়ী গুরুত্বপূর্ণ কগনিজেবল অফেন্স। জনমানসে প্রবল ক্ষোভ তৈরি হওয়া সত্ত্বেও এ বিষয়ে রাজ্য পুলিশের তরফে যে নিষ্ক্রিয়তা দেখা গেছে, আবার প্রশ্ন থাকবে, জাতীয় মহিলা কমিশন নিষ্ক্রিয়তা বলছে, অতএব এবিপি আনন্দকে যে চিঠি পাঠানো হয়েছে নিষ্ক্রিয়তা বলার জন্য, সেই চিঠি এবার ওই বীরভূমের কি লিগ্যাল থানার লিগ্যাল ডিপার্টমেন্টের ওসি তিনি পাঠাবেন কিনা জাতীয় মহিলা কমিশনে। জনমানসে প্রবল ক্ষোভ তৈরি হওয়া সত্ত্বেও এই বিষয়ে রাজ্য পুলিশের যে নিষ্ক্রিয়তা দেখা গেছে, তাতে কমিশন অত্যন্ত উদ্বিগ্ন। এ ধরনের নিষ্ক্রিয়তা শুধু অপরাধীদের উৎসাহিত করে তা নয়, পুলিশ বাহিনীর মনোবলকে তলানিতে পৌঁছে দেয় এবং পুলিশের নিরপেক্ষতা এবং তৎপরতা নিয়ে মানুষের ভরসার জায়গাটাকে নাড়িয়ে দেয়। পরের প্রতিবেদন। রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি, সহাবে না নাকি? অনুব্রত মণ্ডলের কদর্য হুমকি কাণ্ডে এবার জল গড়ালো দিল্লি অবধি। ডিজিপিকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। বোলপুর থানার আইসিকে কদর্য হুমকি দিতে গিয়ে রাজ্য পুলিশের ডিজির নাম করেছিলেন অনুব্রত মণ্ডল। রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি, সহাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। এই ঘটনায় এবার ডিজিপি রাজীব কুমারকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। 72 ঘন্টার মধ্যে তদন্ত কোথায় দাঁড়িয়ে এবং অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলল কমিশন। অডিও ক্লিপে বোলপুর থানার আইসির পরিবার তুলে কদর্য মন্তব্য করতে শোনা গেছিল অনুব্রত মণ্ডলকে। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। এই প্রেক্ষাপটে ডিজিপির উদ্দেশ্যে চিঠিতে জাতীয় মহিলা কমিশনের তরফে কড়া ভাষায় লেখা হয়েছে, এই অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলকে আইসির মা এবং স্ত্রীর উদ্দেশ্যে অশ্লীল, নোংরা, অপমানজনক ভাষা ব্যবহার করতে শোনা গেছে। তারা দুজনই নিরীহ নাগরিক। স্রেফ কর্তব্যরত একজন পুলিশ অফিসারের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। মহিলাদের, বিশেষত একজন সরকারি আধিকারিকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই ধরনের হুমকি শুধু নৈতিক এবং সামাজিক অপমান নয়, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা অনুযায়ী গুরুতর ধর্তব্যযোগ্য অপরাধ। আমরা পুলিশের ডিজি রাজীব কুমারকে রাষ্ট্রীয় মহিলা কমিশনের তরফ থেকে চিঠি ইস্যু করা হয়েছে যে আপনারা আমাদের 48 ঘন্টার ভেতরে উত্তর দিতেন যে আপনারা কি অ্যাকশন নিয়েছেন, কেন এগুলো করেননি। একজন অন ডিউটি পুলিশ অফিসারের মা এবং স্ত্রীকে যদি এই ভাষায় এইভাবে গালাগালি করা হয়, তাহলে রাজ্যের সাধারণ মহিলারা কোথায় গিয়ে দাঁড়াবে? এই ভাইরাল অডিও সামনে আসার 6 দিনে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদটুকুও করেনি পুলিশ। 7 দিনের মাথায় অনুব্রত মণ্ডল পুলিশের কাছে হাজিরা দিয়েছেন, কিন্তু সেদিনও তার ফোন বাজেয়াপ্ত করেনি পুলিশ। এই প্রেক্ষাপটে ডিজিপির উদ্দেশ্যে চিঠিতে জাতীয় মহিলা কমিশন লিখেছে, জনমানুষে প্রবল ক্ষোভ তৈরি হওয়া সত্ত্বেও এ বিষয়ে রাজ্য পুলিশের তরফে যে নিষ্ক্রিয়তা দেখা গেছে, তাতে কমিশন অত্যন্ত উদ্বিগ্ন। এ ধরনের নিষ্ক্রিয়তা শুধু অপরাধীদের উৎসাহিত করে না,
পুলিশ বাহিনীর মনোবলকে তলানিতে পৌঁছে দেয় এবং পুলিশের নিরপেক্ষতা এবং তৎপরতা নিয়ে মানুষের ভরসার জায়গাটা নাড়িয়ে দেয়। জাতীয় মহিলা কমিশন বা এইসব কমিশন প্রতিবার আসে, সব কিছু দেখে, দেশের পয়সা খরচা হয়, ট্যাক্সের টাকা খরচা হয়, তারপরে ওই দাদা দিদির সাক্ষাৎকারে গিয়ে সব কিছু শেষ হয়ে যায়, ধামাচাপা পড়ে যায়, যত তদন্ত শীত ঘুমে চলে যায়। ফলে পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষ জানে যে এইসব লম্পঝম্প বেশি দিন না, দিদি দাদা একসঙ্গে বৈঠক করবে, সব কাম তামাম। চিঠিতে জাতীয় মহিলা কমিশন স্পষ্টই লিখেছে বিষয়টির উপর তারা কড়া নজর রাখছে এবং বিষয়টা যতটা গুরুত্ব দাবি করে ততটাই গুরুত্ব দিয়ে যেন তা দেখা হয়। এবিপি আনন্দ। আমার পরের বক্তা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আমার প্রশ্ন থাকবে যে ডিটেল ইনভেস্টিগেশন স্ট্যাটাস অ্যান্ড অ্যাকশন টেকেন রিপোর্ট 72 ঘন্টার মধ্যে দিতে হবে। এটা কে চেয়েছেন? এটা জাতীয় মহিলা কমিশন রাজ্যের ডিজিপিকে চিঠি লিখে চেয়েছেন। জাতীয় মহিলা কমিশন মানে আজকে যাকে দেখালেন আপনি টিভিতে, যিনি বিজেপির প্রার্থী ছিলেন 2021-এ এবং আপনার চ্যানেলে এসে বিজেপিকে তিনি রিপ্রেজেন্ট করতেন, তিনি আজকে জাতীয় মহিলা কমিশনের মুখপাত্র। আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলি যে তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো জায়গায় অনুব্রত মণ্ডলকে কোনো সমর্থন করছে না, এটা বারবার বলে দিয়েছে এবং এই মন্তব্য যিনি উনি করেছেন সেটাকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা বারবার বলেছি আমাদের দলে কেউ যত বড়ই নেতা হোক না কেন, সে যদি কোনো রকম এই ধরনের ঘটনা ঘটে দল তার পাশে দাঁড়াবে না। পাশাপাশি দাদা এখানে একটা ছোট্ট প্রশ্ন থাকবে, আপনাকে আমি বাড়তি সময় দেব। আপনার এই কথা মানতে আমার কোনো অসুবিধে ছিল না, বিশেষ করে 8 ঘন্টার মধ্যে দলের টিএমসিপি মানে ছাত্র সংগঠনের যিনি জেলার প্রধান তিনি এইটাকে সমর্থন করেন, তাকে আপনারা দল থেকে বহিষ্কার করলেন, আর তারপরে 5.5 দিন চলে গেছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ তো দূরের থান, আমি বলছি দল কি ব্যবস্থা নিয়েছে? পুলিশের কথা তো আমি পরে আসছি। না আসলে 8 জনের প্যানেলে মনে হচ্ছে যে সবাই আমার বিরুদ্ধে বলবেন, আপনি সঞ্চালনা করছেন। না না এটা তো প্রশ্ন, এইটার উত্তর যদি দেন আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। আমাকে বলতে দিন। আমরা আমাদের আপনি ছাত্র নেতার বিরুদ্ধে এর থেকে অর্ধেক শুধু এই বক্তব্য সমর্থন করার জন্য ব্যবস্থা নিলেন, ঠিকই তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে, আমি আপনার সঙ্গে একমত, কিন্তু যিনি অরিজিনালি মন্তব্যটা করেছেন সমর্থন করার জন্য ব্যবস্থা হলো, আর যিনি মন্তব্যটা করেছেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? মানে আমার 3 মিনিটের মধ্যে 1 মিনিট আমি বাড়তি 1 মিনিট দিয়ে দিলাম, আমি শুধু এইটার উত্তর বলছি যে আমরা বারবার বলেছি যে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং উনি যেটা করেছেন সেটা খুবই আমরা একে করেছি, ধিক্কার জানিয়েছি। কিন্তু একটা কথা আপনি বলুন, আমাদের দল থেকে তো এটা আমরা বলছি, কিন্তু বিজেপি পার্টি কুরেশিকে যে মন্ত্রী মধ্যপ্রদেশের একজন বললেন টেরারিস্টের বোন, এত বড় একজন বীর কন্যা, একজন কর্নেল, তাকে যিনি এই ধরনের মন্তব্য করলেন, বিজেপি পার্টি তার বিরুদ্ধে কোনো শাস্তি নিয়েছে মধ্যপ্রদেশে? আপনি দেখান, অনিল বসু মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে নামিয়ে দেবে বলেছিল, তার বিরুদ্ধে সিপিএম ব্যবস্থা নিয়েছে। আপনি দেখান বিনয় কোগার, যিনি বলেছিলেন পশ্চাৎ দেশ দেখাবে মমতা ব্যানার্জিকে, তার বিরুদ্ধে সিপিএম ব্যবস্থা দিয়েছেন। এই জায়গাটাই পার্থক্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম আর বিজেপি। পার্থক্য কোথায় হলো? আপনারা তো ব্যবস্থা নেননি। নিশ্চিতভাবে পার্থক্য আছে, আমরা তাকে কোনো সাপোর্ট দিইনি। আর আজকে ইনভেস্টিগেশন হচ্ছে, আপনি ইনভেস্টিগেশন করছেন পুলিশ, আপনি প্রশ্ন করছেন তৃণমূল কংগ্রেসকে। আপনি বলে নিন, তারপর আপনার সময় শেষ হলে আমি বলবো। আমি বারবার আপনাদের বলছি পুলিশের ব্যাপারটা পুলিশ বলবে। পুলিশ তাকে নোটিশ করেছে, তিনি নোটিশে গেছেন, 2 দিন নোটিশ করেছে যায়নি, 3rd ডে গেছেন। এবার আপনাদের সেখানে ইন্টারোগেশন তারা করছেন, ইন্টারোগেশনে তারা যদি মনে করেন ডিসস্যাটিসফাইড তারা হেফাজতেও নিতে পারবেন, আবার সেই প্রভিশন আইনে আছে। আপনি জানেন যে আগে যেটা 41 সিআরপিসি ছিল, যেটা এখন 35(3) হয়েছে বিএনএসে, সেই প্রভিশনে 7 বছরের তলায় যে কটা সাজা আছে তাতে তাকে নোটিশ দিয়ে ডাকতে হবে, নোটিশ দিয়ে পুলিশ ডেকেছে। এবং আপনারা সেখানে পেছনের দরজা সামনের দরজা, একজন সকাল 6টায় গেছে কেন 10টায় যায়নি, ছবি পাইনি বলে অনেক রকম ব্যাপার নয়। আমি আপনার সঙ্গে আমি আবার বলছি, বৈশ্বনাথ দা সম্পূর্ণ একমত যে উনি কি বললেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কি বললেন যে ওই যে মন্ত্রীর কথা বললেন তিনি কি করে পদে থাকেন। আমি বলছি যে এক্স্যাক্টলি একই প্রশ্ন বৈশ্বনাথদার মতো আমার চাইনি, আমি অনুষ্ঠানও করেছি। আমার বক্তব্য বিজেপি বলেছে একবার অনুব্রত মণ্ডলের মতো নয়, অনুব্রত মণ্ডল যেরকম ক্ষমা চেয়েছেন ওই মন্ত্রীও ক্ষমা চেয়েছেন। আমরা বলেছি ওই বিজেপি মন্ত্রীর ক্ষমা যথেষ্ট নয়,
পুলিশকে ব্যবস্থা নিতে হবে, ক্যাবিনেট থেকে ড্রপ করতে হবে, গ্রেফতার করতে হবে। আমি বৈশ্বনাথের সঙ্গে এইখানে বৈশ্বনাথদাও একমত হবে না, তাই তো? করতে হবে তো। বিজেপি কিন্তু তার শাস্তি হ্যাঁ। দেয় না। না 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 আপনি মমতা ব্যানার্জি সম্পর্কে কি কথা বলেছে? কিন্তু ঠিক উল্টো আপনি বলুন, কথাটা, বারমুডা পরে থাকতে হবে বলেছে BJP ঠিক নেতারা। উল্টো কথাটা আমার বৈশ্বনাথের কাছে এইবার বলতে হবে যে বিজেপি বলছে মন্ত্রী ক্ষমা চেয়ে নিয়েছেন, মিটে গেছে। তৃণমূলও তো তাই বলছে। আজকে ববি হাকিম তাকে বলেছেন, পুলিশ এক ডেকেছিল। সেকেন্ড, না ডাকা তাকে যথেষ্ট তাকে নয়, interrogation সরি করতে হয়েছে। সরি, ঠিক যেমন বিজেপি মন্ত্রীর ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, অনুব্রত মণ্ডলের ক্ষমা চাওয়া যথেষ্ট নয়। এই সাধারণ যুক্তির কেন রাজ্যের শাসক দল একমত হবে না, আমার কোনো উত্তর নেই। বিজেপি পার্টি ওনাকে কি বিজেপি পার্টি কন্ডেম করেছে? শুধু কন্ডেম, আমি বলছি শুধু কন্ডেম নয়, ক্ষমা চেয়েছে, আপনাকে জানিয়ে রাখি। এবং এই মন্ত্রী দুবার ক্ষমা চেয়েছে, একবার নয়, দুবার অফিসিয়ালি মামলা হয়েছে, কন্ডেম করেছে। কিন্তু আমি বৈশ্বনাথদার সঙ্গে একমত যে সেটা যথেষ্ট বলে আমরা মনে করি না, ঠিক যেমন মনে করি না অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে। কি আশ্চর্য, আমার এক গ্লাস জলে অর্ধেকটা আমি মানবো আর অর্ধেকটা আমি মানবো না। আমি বলছি বৈশ্বনাথদা, একই নিয়ম বিজেপি মন্ত্রীর ক্ষেত্রে আমি আপনার সঙ্গে একমত হচ্ছি, অনুব্রতের সঙ্গে আপনাকে তো একমত হতেই হবে। আপনি বলছেন ক্ষমা যথেষ্ট না, রাইটলি বলেছেন ক্ষমা যথেষ্ট নয়, অনুব্রতের ক্ষেত্রে ক্ষমা তো যথেষ্ট নয়। অনুব্রতকে আমার বক্তব্য, আপনি আমার শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলে আমি পরের বক্তার কাছে যেতে পারি। সেটা হচ্ছে, আপনি ছাত্র নেতা, যার অপরাধ ছিল অনুব্রত মণ্ডলকে সমর্থন করা, আপনি তাকে 8 ঘন্টার মধ্যে দল থেকে বহিষ্কার করলেন। আর যার যে বক্তব্য সমর্থন করার জন্য ছাত্র নেতাকে বহিষ্কার করলেন, তার বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিয়েছে দয়া করে এই অনুষ্ঠান লাইভ চলছে, আপনি বলে দিন। দেখুন, পুলিশ প্রশ্নই করবো না আপনাকে, আরো একটা মিনিট দিয়ে দেবো। ইনভেস্টিগেশন করছে পুলিশ, আজকে এবং দল কি ব্যবস্থা নিচ্ছে দলের স্তরে ছাত্র নেতার, আপনি তো জানেন ছাত্র নেতার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়নি, দল ব্যবস্থা নিয়েছে। ইন্টারোগেশন করেছে। আরে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিয়েছে? পুলিশ ইন্টারোগেশন করেছে, ছাত্র নেতাকেও ইন্টারোগেশন করেছে, অনুব্রতকেও ইন্টারোগেশন করেছে। বৈশ্বনাথদা, আমার ধারণা আমরা দুজনে আমার ধারণা আমরা যদি এই তর্ক বিতর্ক চালাতে থাকি অনায়াসে 1.5 ঘন্টা সময় পার হয়ে যাবে। আমি দুঃখিত। ইনফ্যাক্ট বৈশ্বনাথদা খুশি হবেন, তার কারণ প্রায় 4 মিনিটের কাছাকাছি আমরা চলে গেছি। এইখান থেকে আমি আমার পরের একটা ছোট্ট অংশ দেখাবো যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনুব্রত মণ্ডলের পক্ষে যদি কোনো আর্গুমেন্ট থাকে কি বলা হচ্ছে। দেখুন, গতকাল এই অনুষ্ঠানে তৃণমূলের আরেক মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সবাইকে কিছুটা বিস্মিত করে, কালকে এত বড় একটা ঘটনা ঘটেছিল এ বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ ছিল না, অনুব্রত মণ্ডলের রাইট টু প্রাইভেসি নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন। আমরা তা মানিনি। আমি দ্রুত একবার অরূপ কি আর্গুমেন্ট দিয়েছিলেন একবার দ্রুত দেখে নিই। একটা জিনিস মাথায় রাখতে হবে সুমন, অ্যাজ পার আওয়ার ল, অ্যাজ পার কনস্টিটিউশন, রাইট টু প্রাইভেসি ইজ ফান্ডামেন্টাল রাইট হুইচ ইজ অ্যাভাব ক্রিমিনাল অ্যান্ড সিভিল। আজকে অনুব্রত মণ্ডল যে কাজ করেছেন এটা ক্রিমিনাল অফেন্স, যে গালিগালাজ করেছেন, থ্রেট করেছেন, সেটা আন্ডার ক্রিমিনাল জুরিসডিকশন আসবে। কিন্তু রাইট টু প্রাইভেসি, কারুর ফোন, আপনারাও যখন ফোনও নেন তখন আপনারা পারমিশন নেন যে আপনার কলটা রেকর্ড করছি, উইদাউট কনসেন্ট যদি করেন তাহলে সেটা ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশন। দুজন ব্যক্তি, ধরুন এ এবং বি, দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে যে এই ভারতবর্ষকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে, সেই কথোপকথনের অডিও সুমন দে পেলেন এবং সেটি তিনি দেখাবেন না, পুলিশকে সহযোগিতা করবেন না, বলা হবে যে রাইট টু প্রাইভেসির জন্য দেখানো হবে না, এই আইনি অপব্যবহার দয়া করে করবেন না। দেখুন, আমি একদম মোদ্দা বিষয়ে আসি। মানে বিষয়টা কি এমন দাঁড়াচ্ছে যে একজন পুলিশ কর্তাকে চুলের মুঠি ধরে হুমকি দেওয়া অপরাধ নয়, পুলিশ কর্তার মা এবং স্ত্রীকে কুৎসিততম গালিগালাজ দেওয়াটা অপরাধ নয়। এই পুলিশ কর্তার একমাত্র অপরাধ হচ্ছে কেন অনুব্রত মণ্ডলকে না জানিয়ে তার ফোন কল রেকর্ড করেছেন তিনি। অনুব্রত মণ্ডলের রাইট টু প্রাইভেসি নাকি তাতে খর্ব হয়েছে, মানে পুলিশকে হুমকি গালাগালি দেওয়াটা আইনি আর সেই হুমকি গালাগালির কলটা রেকর্ড করাটা বেআইনি। মানে যদি আপনাকে ধরুন কেউ ফোন করে খুনের হুমকি দেয় আর সেই ফোনটা যদি রেকর্ড করে পাবলিক করে দিয়ে আপনি থানায় যান, থানার পুলিশ আপনাকে দায়ী করবে যে সেই খুনির বা সম্ভাব্য খুনির রাইট টু প্রাইভেসি খর্ব করার জন্য। এই আইনি আর্গুমেন্ট তো আমার থাকবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। অনুব্রত মণ্ডলের রেকর্ডটা শোনান, উনি বলছেন যে তুই তো রেকর্ড করছিস, তাহলে কি করে বললেন অনুব্রত মণ্ডল? এবং সবথেকে বড় কথা, তিনি 2বার লিখিতভাবে, একবার সার্বিক, একবার সুব্রত বক্সির কাছে এবং একবার ভিডিও বার্তা দিয়ে ক্ষমা চেয়েছেন। তারপর কার ফোন কল এই প্রশ্ন কি ওঠে, কিন্তু আমার পরের বক্তা তরুণজ্যোতি তিওয়ারি কি বলে। প্রথম প্রশ্ন থাকবে, জাতীয় মহিলা কমিশন সম্পূর্ণ বায়াস তোমাদের দলের নেত্রীদের দিয়ে তৈরি এবং সেই জন্য বৈশ্বনাথ চট্টোপাধ্যায়রা বিন্দুমাত্র ভরসা করছেন। জাতীয় মহিলা কমিশনের দরকারই ছিল না,
যদি রাজ্যের মহিলা কমিশনটা কাজ করতো, সেটা বায়াস কোথায় লুকিয়ে আছে বৈষ্ণবদা পরে টাইম পেলে বলে দেবে, আই এম নট অন দ্যাট। 2021 সালে নির্বাচনের প্রচারে মূল বক্তব্য ছিল বাংলা নিজের মেয়েকে চায়। লিটন হালদারের মা এবং স্ত্রী বাংলার মেয়ে নয় মনে হয়, তারা মঙ্গল গ্রহে থাকে। আরজিকরের মেয়েটা বাংলার মেয়ে নয়, হাঁসখালি বাংলার মেয়ে নয়, সন্দেশখালি বাংলার মেয়ে নয়। আমার লজ্জা লাগছে সুমনদা, আমি অনুব্রত নিয়ে পরে বলবো, আমার লজ্জা লাগছে এই পুলিশের কলিগগুলোর ওপরে। কাক কাকের মাংস খায় না। আমরা প্রফেশনাল এখানে আছি, জয়ন্তদা আছেন, বৈশাদাও আছেন, এখানে তিনটে পলিটিক্যাল আইডিওলজিতে বিলিভ করতে পারি। একটা লয়ারের ওপর হাত উঠলে সবকটা লয়ার এখানে এক হয়ে যায়। সেখানে একজন পুলিশের নামে এত কিছু বলা হচ্ছে, তার কলিগরা তার পাশে না দাঁড়িয়ে তাকে আক্রমণ করছে, তার এগেনস্টে প্রসিডিং হচ্ছে। এটা কেন হচ্ছে সুমনদা? যে পুলিশ বা যে পুলিশ কর্মীরা নিজের সতীর্থদের মা স্ত্রীর ইজ্জত রক্ষা করতে পারে না, তারা সমাজের ইজ্জত কি রক্ষা করবে? মহাভারত থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে। মহাভারতের যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ চাইলে 1 মিনিটে শেষ করতে পারতেন, করেননি তো। তিনি করেছিলেন কি, পাণ্ডবদের লড়াই ছিল, পাণ্ডবদের লড়াইটাকে পাণ্ডবদের লড়তে বলেছেন। এখানে লড়াইটা পুলিশদের ঠিক করতে হবে তারা কি চায়। একটা ছাত্রনেতার বক্তব্য ছিল খুব ইম্পর্টেন্ট, যাকে সাসপেন্ড করেছে। সে বলেছে লিটন হালদারের উদ্দেশ্যে, ছিলেন তো গ্যারেজ পোস্টিংয়ে, এখানে কিভাবে এসছেন জানে তো। গ্যারেজ পোস্টিং থেকে প্রাইস পোস্টিং কিভাবে হয় তা আমরা জানি তো, এমনি হয় না সুমনদা। ওই যেমন ডাক মাস্টার কথাটা মিথ না ফ্যাক্ট, তেমনই গ্যারেজ পোস্টিং থেকে প্রাইস পোস্টিং হয় টাকার বিনিময়ে। তো টাকা এত দামি যে নিজের মা বোনের ইজ্জতটা পর্যন্ত বিক্রি হয়ে যায়। প্রশ্ন থাকবে আমার কাছে। কিন্তু ধরুন একটার পর একটা রাজ্যে ঘটনা, একটার পর একটা জাতীয় কমিশন আসে, কিন্তু শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায় সেগুলো? আসছি আরজি করের সময় পদ্য লেখা হয়েছিল যে পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। সত্যি আজকে তখন মানিনি, আমি আজকে মানছি। পুলিশের মেয়ে, পুলিশের পরিবারের মেয়েরা লড়াই করে বড় হচ্ছে, কারণ তারা জানে তার বাবা, তার স্বামী হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের যেমন মেরুদণ্ড থাকে না, মাথা ভর্তি নোংরা এবং ওই দামটা বেশি। এই পুলিশ কর্তাগুলো হচ্ছে ওই চিংড়ি মাছ, যারা নিজের পরিবার রক্ষা করতে পারে না, নিজের পরিবারে থাকতে পারে না, তারা বড় বড় কথা বলে কি করে। তরুণ, আমি বলছি এটা জেনারেলাইজ করছো তুমি, এটা ঠিক না। অনেক এই ইউনিফর্ম ফোর্সের মধ্যে অনেক মানুষ আছে যারা সিদ্ধান্ত সোজা রাখেন। এক্সেপশনস আর নট এক্সাম্পলস সুমনদা, এক্সেপশনস আর নট এক্সাম্পলস। ডাক মাস্টারের টাকা ওঠে, টাকার ভাগ সবাই পায়, যারা নেয় না তারা এক্সেপশন। তারা সমাজের গর্ব, তাদের জন্য সমাজটা এখনো ঠিকঠাক আছে। বাট এক্সেপশনস আর নট এক্সাম্পলস। দেখো সুমনদা, ওই নিষ্ঠা, অনুশাসন, পরম্পরা, এটাই তো তৃণমূলের কালচার। গালাগালি করবে, খিস্তি করবে, নর্মাল। ওই পুলিশ কর্তার খিস্তি পাওয়ার যোগ্য। যে খিস্তি খাওয়ার পরেও একটা অভিযোগ করে না, যে খিস্তি খাওয়ার পরেও তার পরিবারকে রক্ষা করতে এগোয় না, কোর্টে মামলা করে না, তার খিস্তি খাওয়ার যোগ্য। আবার বলছি, ডাস্টবিন থেকে ল্যাভেন্ডারের গন্ধ বেরোয় না সুমনদা, ডাস্টবিন থেকে ডাস্টবিনের গন্ধই বেরোয়। এটা তৃণমূলের কালচার। মুখ্যমন্ত্রী, স্বয়ং পুলিশমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বাজে কথা বলেন, মুখ্যমন্ত্রী বাজে অঙ্গভঙ্গি দেখিয়ে বলে আমাকে বাস দিচ্ছে, এটা যদি মুখ্যমন্ত্রীর ভাষা হয়, তার দলের নেতাগুলো কি হবে? আর ক্ষমা চিঠি হচ্ছিল না। ক্ষমাতে কি ছিল সুমনদা? দিদির পুলিশের কাছে আমি 100 বার ক্ষমা চাইবো। পশ্চিমবঙ্গ পুলিশ না, দিদির কেনা গোলাম পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশকে আজকে ঠিক করতে হবে, তারা পাবলিক সার্ভেন্ট না তারা তৃণমূলের সার্ভেন্ট, তারা ল এনফোর্সিং এজেন্সি না তৃণমূলের নিয়ম এনফোর্সিং এজেন্সি। আর জাতীয় কমিশন নিয়ে কথা বলছে না, লাস্ট কথা বলে দিচ্ছি। দেখো, বিভিন্ন কমিশন আসে এখানে রেকমেন্ড করতে পারে, তার একটা বাধ্যবাধকতা থাকে। SC/ST কমিশন থাকে, তার একটা বাধ্যবাধকতা থাকে। তারা রেকমেন্ড করে, অ্যাকশন টেকেন রিপোর্ট চায়, তার একটা লং প্রসেস থাকে। সেই প্রসেসগুলো আমি বলছি দরকারই হতো না। স্টেট কমিশন যদি সক্রিয় হতো, বাধ্যবাধকতা থাকে, এবং সব থেকে বড় কথা সদস্যদের রাজনৈতিক পরিচয় থাকে, যেটা তাদের বিশ্বাসযোগ্যতায় জোরালো ধাক্কা মারে। এবং এটা এখন শুধু 2025-এর প্রেক্ষিতে বলছি না, এই সাম্প্রতিক অতীতের প্রেক্ষিতেই বলছি। চিঠির কথা উঠলো, হ্যাঁ, অনুব্রত মণ্ডলের প্রথম যে ক্ষমাপত্র, এরপরে দ্বিতীয় আরেকটা লিখিত এবং আরেকটা ভিডিও বার্তা তিনি দেন। পশ্চিমবঙ্গ পুলিশের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার, সবাই দিদির কাছের মানুষ, তাদের অপমান করার কথা ভাবতে পারি না। সাম্প্রতিক ঘটনা আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি? বৈষ্ণবদা, তরুণ প্রশ্ন করছে, দিদির পুলিশ কি রাজ্যের পুলিশ? স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, উনি ওনার চিঠিতে উনি এটাই মিন করতে চেয়েছেন। এবার উনি কি মিন করতে চেয়েছেন? এটা অদ্ভুত ব্যাপারে আপনাদের প্রবলেম হলো, আপনারা যেমন বলেন না, মাঝখানে আপনি কথা বলে ফেলেন। আমার কথা বলতে দিন।
পুলিশ being a lawyer condemn করুন। আপনি তো আপনার চিৎকার করেই যাবেন আর মাঝখানে বলেই যাবেন। being a lawyer বলুন। পুলিশ একটা দিকে বাক্যটা শেষ করুন। মাঝখানে থেকে কথা বললে কি করে? আমি বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই পুলিশ দপ্তরের দায়িত্বে আছেন। আমি যতটুকু এই চিঠির মানে বুঝেছি তাতে উনি ওটাই মিন করতে গেছেন যে আপনার স্বরাষ্ট্র দপ্তর। ঠিক, কিন্তু আমি বলছি বৈশ্বনাথ দা, যদি আপনি একটা চিঠি পেতেন যেখানে বাংলায় লেখা এই তরুণ লিখেছে যে দাদার সিবিআই আর দাদার ইডি, অথবা প্রধানমন্ত্রীর নাম নিয়ে ওনার সিবিআই ওনার ইডি, আপনি তো আপত্তি করতেন না করতেন না? তার কারণ আমি আপনার সঙ্গে একমত হতাম। ওনার ইডি, ওনার ইনকাম ট্যাক্স, ও সেটা আচ্ছা, সেটা আপনি ধরেই নিয়েছেন। সমস্ত দিল্লির পুলিশকেও বলে না। একদম, মানে দেখুন আমি বলছি দর্শকদের কাছে সমস্যাটা খুব পরিষ্কার হয়ে গেছে। সেটা হচ্ছে ইডি সিবিআই হলে দাদার, আর পুলিশ হলে দিদি, সিআইডি হলে দিদি। ব্যাপারটা এই হলে মানুষের পক্ষে দুর্ভাগ্য, দেশ জুড়ে হোক আর রাজ্য জুড়ে হোক, দুর্ভাগ্য এবং দুর্ভাগ্য। নজরুল ইসলাম। একটা বাক্য, এখানে আমাদের দুই লয়ারের কথাবার্তা একটা জিনিস প্রমাণ হলো যে দাদার সিবিআই ইডি এটা লোকে বলে, আর দিদির পুলিশ এটা দলের নেতা বলে। না না, এটা তো আপনি ভুল ব্যাখ্যা করলেন। না, এটা আপনার মতো করে ব্যাখ্যা করছেন নজরুল বাবু। আপনার তো রাখতো অন্য জায়গায়। আপনি তো প্রতিদিন আমাদের সমালোচনা করেন, কেন আপনার যে ক্রোধ এটা সেটা তো আমাদের জানা আছে। আপনি বলুন না, আমরা একটু আলোকিত হই। আপনার পছন্দ মতো যদি চলতো তাহলে সবকিছু তাহলে ঠিক থাকতো। আপনার পছন্দ মতো আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন। প্রতিদিন আমাদের বিরুদ্ধে বলছেন কয়েকজন ভালো অফিসার আছে, তার মধ্যে নজরুলবাবু ঠিক আছে। আচ্ছা, উইথ আ ভেরি সিরিয়াস নোট, অনুব্রত মণ্ডলের সেই চিঠি আমার মনে পড়ে গেছে। সেই চিঠি, অর্থাৎ প্রথম যে চিঠি, লক্ষ্য করুন সেখানে যে প্রথম ক্ষমা প্রার্থনার চিঠিতে পুলিশ কি হুবহু এখন যারা বলছেন, বিশেষ করে আইসি লিটন হালদার সম্পর্কে অভিযোগের আঙুল তুলছেন, তারা কি কার্যত অনুব্রত এই প্রথম ক্ষমা চাওয়ার চিঠিতে যা লিখেছিলেন, যদিও আদৌ এটা ক্ষমা চাওয়া কিনা সেই নিয়ে আমার প্রশ্ন আছে, তাতে তিনি লিখছেন বিজেপি কি করে ক্ষমা চাওয়ার চিঠি এই ঘটনার প্রেক্ষিতে, আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দের ফুটেজ পেল, কে দিল? কোনো চক্রান্ত নেই তো? আমার শুধু মনে পড়ে যাচ্ছে জয়ন্ত, আমার পরের বক্তার কাছে আসবো, যে তেহট্টে সেই গুলি চালানোর ঘটনা 2012 সালের 16ই নভেম্বর তৎকালীন স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় রীতিমতো প্রেস কনফারেন্স করে, সেই ফুটেজও এখনও লাইব্রেরিতে আছে, ঘোষণা করেছিলেন এই ফুটেজ মানে গুলি চালানোর ফুটেজ কি করে প্রকিউরড হয়েছে, কোন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়েছে, এগুলো সবই এনকোয়ারি করে দেখা হবে। মানে গুলিতে মানুষ মারা গেছে, তার থেকেও গুরুত্বপূর্ণ সেদিন ছিল কোন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়েছে। আজকে এই ফোন রেকর্ড কাণ্ডে কি সেই দিকেই যাচ্ছে? এই প্রশ্ন কেউ তুলতে পারেন যে অনুব্রতর বলাটা খারাপ নয়, বেশি খারাপ হলো সেই বলাটা লিক করে দেয়া, মানুষের জানতে পারা, অথবা এবিপি আনন্দের সেই লিক হয়ে যাওয়া অডিও টেপটা দেখানো। যদিও এত বিপ যে অরূপ চক্রবর্তী তৃণমূলের মুখপাত্র প্রথম দিনই এসে বলেছিলেন যে শুনুন কিছুই তো শুনতে পেলাম না। যাই হোক, জয়ন্তর মতামত, জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। পশ্চিমবাংলার অবস্থাটা এখন হয়েছে কায়া ছেড়ে আমরা যেন ছায়ার পেছনে সবসময় ছুটি, অর্থাৎ ঘটনা ছেড়ে আমরা যেন তার ছায়াটাকে আঁকড়ে ধরবার বেশি চেষ্টা করি। পুলিশে চাকরির একটা অদ্ভুত মজা আছে, অন্য লোক ডিএ নিয়ে আন্দোলন করবে, অন্য লোক ডিএ আন্দোলন করতে গিয়ে লাঠির বাড়ি খাবে, জেলে যাবে, আর যখন ডিএর অর্ডার হবে পুলিশও ডিএটা পাবে। অভয়াকাণ্ডে একজন কর্তব্যরত পুলিশ কর্মীকে যখন অ্যারেস্ট করা হলো, আমরা চ্যানেলে বসে হই হই করে বললাম শুধু একা কেন উনি অ্যারেস্ট হবেন, উনি যদি কাজটা করেও থাকেন তাহলে কারো নির্দেশে করেছেন, তাকে কেন গ্রেপ্তার করা হবে না? ওনার কলিগরা কোনো কথা বলেননি। অথচ তিনি যখন জামিনে বেরোলেন তখন ওনার কলিগরা তাকে জড়িয়ে ধরে ছবি ফেসবুকেও পোস্ট করলেন। স্বর্গত পঙ্কজ দত্তকে যিনি তার জুনিয়র অফিসাররা যখন থানায় ডাকলেন এবং 6 ঘন্টা বসিয়ে রেখে হেনস্থা করলেন, তারপরে জুতোর মালা নিয়ে স্থানীয় লোককে খবর দিলেন তারা যেন জুতোর মালা পরান, তখনও তার কলিগরা কোনো কথা বলেননি, কারণ তারা সবসময় ক্রিমটা চান। কারণ যদি রাগ করেন, যার নির্দেশে পুলিশ মহলটা চলে তিনি যদি রাগ করেন, যদি একটু আগে যে কথাগুলো হচ্ছিল প্রাইজ পোস্টিংয়ের বদলে গ্যারেজ পোস্টিং হয়ে যায়, সবসময় ভয়ে ভয়ে থাকেন। এখানেও যেন তাই হচ্ছে। আজকে 2টো ডেট পার করে অনুব্রত মণ্ডল যখন থানায় হাজিরা দিল তখন গোটা পুলিশ মহলটা যেন হাঁপ ছেড়ে বাঁচলো।
এটা কি কথা ছিল? আইনের বইতে কি তাই বলছে? 35(3) ধারায় বলছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে বলছে যে পুলিশ চাইলে তদন্তে সহযোগিতা করবার জন্য নোটিশ দেবে এবং তিনি তদন্তে সহযোগিতা করবেন। দুটো ডেট তিনি আসেননি, তিনি পার্টি অফিসে গিয়েছিলেন, থানায় আসেননি, উল্টে একটা ভুয়ো মেডিকেল সার্টিফিকেট জোগাড় করে পুলিশকে জমা দিয়েছিলেন, যেখানে তিনি বলছেন তার বেড রেস্ট দরকার হলে থানায় পার্টি অফিসে যান কি করে। শুধু তাই নয়, ভুয়ো মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার জন্য তার আলাদা করে তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া হয়, আলাদা ধারা যোগ হওয়া উচিত ছিল। এবং সেই মেডিকেল অফিসার, সেই ডাক্তারের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা তো বেআইনি, এটা মনে রাখতে হবে। অর্থাৎ আজকে থানায় হাজিরা দিয়েই পুলিশের হাঁপ ছেড়ে বাঁচার কথা নয়, পুলিশকে তদন্তে সহযোগিতা করা হচ্ছে না, এটা প্রমাণিত। অন্য কেউ হলে তো তাকে মারতে মারতে তুলে নিয়ে যাওয়া হতো এবং সেটা ঠিকই হতো। একজন থানার তোমার কি মনে হয় না যে অনুব্রত যিনি মেডিকেল সার্টিফিকেট ইস্যু করেছিলেন, যার বিরুদ্ধে সরকারি আধিকারিক এবং বেসরকারি, যেটা তিনি করতে পারেন না তার কারণ নন প্র্যাকটিসিং পোস্ট, সেটা সেই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তারাও বলেছিল বিভাগীয় তদন্ত হচ্ছে, তার বিরুদ্ধেও একটা তদন্ত শুরু করা উচিত। কোন অধিকার বলে তিনি এই সার্টিফিকেটটা লিখলেন? আমি তো সেটাই বলছি, নতুন আইন এবং পুরনো আইনেও তদন্তকে এবং আদালতকে ভুল পথে পরিচালনা করা, ভুয়ো সার্টিফিকেট জমা দেওয়া, এই সবগুলি হচ্ছে জেলযোগ্য অপরাধ। অর্থাৎ শুধু ওই ডাক্তার নয়, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও আলাদা করে ধারা যোগ হবে এবং তাকে মারতে মারতে তুলে নিয়ে যাওয়ার তো কথা ছিল। আমরা দেখিনি সজল ঘোষকে রাত্রিবেলায় সজল ঘোষকে দরজা ভেঙে বের করে নিয়ে যাওয়া, আমরা দেখিনি কৌস্তব বাগচিকে রাত্রিবেলায় কিভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আজকে যদি এই ঘটনায় উৎসাহিত হয়ে কোনো থানার অফিসার ইনচার্জকে বা আইসিকে কোনো সাধারণ মানুষ মদ্যপ অবস্থায় গালিগালাজ করেন, আপনারা মারতে মারতে তুলে নিয়ে যাবেন না তো? আপনারা কথা দিন, এটাই প্রবণতা হবে। শুধু তাই নয়, আরো অনেকগুলি কথা বলতে হবে, কারণ পুলিশ শিক্ষকদের লাথি মারতে পারে, পুলিশ শিক্ষকদের লাঠি মারতে পারে, পুলিশ তদন্তের ক্ষেত্রে প্রতি মুহূর্তে একজনের নির্দেশের দিকে এক মিনিট আপনি বলবেন স্যার, আপনি তদন্তের ক্ষেত্রে বিশেষ করে প্রভাবশালীদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে একজনের অঙ্গুলি হেলন ছাড়া নড়তে পারে না। এই প্রশ্ন তো উঠবে। অনেক তো সহজ হতো যদি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হতো, তাহলে তো আজকে কথাগুলো হতো না, তাহলে তো তোমার চ্যানেলে দিনের পর দিন ফুটেজ নষ্ট করে আমাদেরও বলতে হতো না। তাহলে তো পুলিশের সক্রিয়তা বলতাম। বৈষ্ণব চট্টোপাধ্যায় বলছেন যে তুমি রাজনৈতিক নেতাদের মতো কথা বলছো। উনি তো লয়ার হিসেবে রিপ্রেজেন্ট করেছেন, কথাটা তো বলছিলেন প্রতিটা মানুষই পলিটিক্যাল লিডার হিসেবে। আর আমি যদি রাজনীতির আলোচনা করিও, আমি যদি রাজনীতির আলোচনা করিও, সে অধিকার কি আমার নেই? আমি কি বলতে পারি না প্রতিটা দিন আপনারা রাজনীতি করছেন, আর সাধারণ মানুষ হিসেবে আমরা পলিটিক্যাল লিডার হিসেবে আমাদের কর্তব্য যদি অনুব্রত মণ্ডল এবং তদন্তের হলে গ্রেফতার করতে পারে। আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনি দীর্ঘদিনের আইনজীবী, পুলিশের তদন্তে স্যাটিসফাইড হওয়ার জায়গা রয়েছে, দুটো ডেট সে হাজির হয়নি, সে ভুয়ো সার্টিফিকেট দিয়েছে, পার্টি অফিসে এসেছে, পুলিশের ব্যাপারটা তো পুলিশ করতে দিন, আপনি এখানে বসে তো তদন্ত করছেন, আপনি হলে কি করতেন? তদন্ত আপনি মিডিয়া চাইলে করতে পারেন না। পুলিশ যদি মনে করে যে স্যাটিসফাইড হয়েছে, পুলিশ করতে পারে। প্রশ্ন করলে মিডিয়া ট্রায়াল হয়ে যায়। উনি লয়ার, উনি লটা জানেন, সেখানে জিজ্ঞেস করলেও প্রবলেম হয়ে যায়। আচ্ছা, উনি বসে আপনি রাজনীতিবিদ বানিয়ে দিলেন স্যার, আপনি রাজনীতিবিদ তদন্ত করছেন। আচ্ছা, আমার পরিষ্কার প্রশ্ন আছে, ধরুন এই রাজ্যে কি কোনো প্রশ্ন করার জন্য রাজনৈতিক নেতা হতে হয়? আমি বলছি বিস্ময়কর যে কোনো প্রশ্ন তুলতে গেলে রাজনৈতিক নেতা হতে হয়। মানে আমি বলছি যে প্রশ্নতে কি বিড়ম্বনা, এত দু পাতার একটা চিঠি এবিপি আনন্দে আমার নামে লেখা হলো যে আচ্ছা আমি বলছি আমাদের কাজ দেখুন ছদ্মবেশ আর এই মুখোশগুলোকে টেনে খুলে নাবানো। ঠিক এইখান থেকে আমি পরের প্রতিবেদনে যাব, যেটা এইমাত্র এই দুজনের মধ্যে যে বাকযুদ্ধ হচ্ছিল তার মূল কথা জয়ন্ত বৈশ্বনাথদাকে প্রশ্ন করেছিল যে পুলিশ যে তদন্ত করলো আজকে, তাতে কি পুলিশের স্যাটিসফাইড হওয়ার জায়গা আছে? আমি ঠিক এইখান থেকে পুলিশ কি পেলো আজকে, অনুব্রত মণ্ডল কি বলেছেন, দেখা যাক সামান্য কিছু যদি পাওয়া যায়। পরের প্রতিবেদন। বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়ার প্রায় এক সপ্তাহের মাথায় পুলিশের কাছে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। এসডিপিও অফিসে 2 ঘন্টা থাকলেন তৃণমূল নেতা, কিন্তু পুলিশ সূত্রে দাবি যে পুলিশ অফিসার লিটন হালদারকে অনুব্রত মণ্ডল হুমকি দিয়েছিলেন, তদন্তের জন্য তার 2টি মোবাইল আগেই পুলিশ বাজেয়াপ্ত করলেও এদিন অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন তদন্তকারীরা জমা নেননি। এটাকে বলে পারফাংটারি ইনভেস্টিগেশন।
অযৌক্তিক ইনভেস্টিগেশন, দায়সারা ইনভেস্টিগেশন বলে, এটাকে স্কেচি ইনভেস্টিগেশন বলে, এটা ল্যাকাডাইসিক্যাল ইনভেস্টিগেশন বলে। প্রাইম এভিডেন্সটা মোবাইল ফোন, সেটাকে ফরেনসিক করাতে হবে এবং সেটাতে ম্যাচ করাতে হবে যে আইসির যে মোবাইলটা আছে তার সঙ্গে ম্যাচ করাতে হবে। তো সেটাই যদি না হয়ে থাকে তার কী তদন্ত হলো আর কি জিজ্ঞাসাবাদ হলো বলো? কেন টাইমটা নিয়েছে জানো? এই টাইম বাইংটা হচ্ছে টু টেম্পার দ্য এভিডেন্সেস। ওই মোবাইলটাকে কোনো সায়েন্টিফিক এজেন্সিকে দিয়ে কিছু করানোর চেষ্টা চলছে। এটা প্রমাণিত হবে না অনুব্রত মণ্ডল এগেনস্টে যে উনি ওই মোবাইল ফোন থেকে কোনো কুকথা বা খারাপ কথা বলেছেন বলে, যে ইনভেস্টিগেশন হ্যাজ বিন স্পয়েলড। অথচ পুলিশ সূত্রেই দাবি, বৃহস্পতিবারই পুলিশের সামনে অনুব্রত মণ্ডল আইসিকে ফোন করার কথা স্বীকার করেছেন। তিনি জানান, এক তৃণমূল সমর্থককে মারধর করা হয়েছিল। সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কর্মীরা। সেই প্রসঙ্গেই বোলপুর থানার আইসিকে ফোন করেছিলেন তিনি। সেই সঙ্গে এও দাবি করেন তিনি অনেক ওষুধ খান, তাই কথা বলে ঘুমিয়ে পড়েছিলেন। বিস্তারিত মনে নেই কি কথা হয়েছিল, কিন্তু যিনি কদর্য ভাষায় একজন পুলিশ অফিসারকে গালিগালাজ করেছেন, যিনি ফোন করার কথাও স্বীকার করেছেন, সেই অনুব্রত মণ্ডলের ফোনই কেন বাজেয়াপ্ত করল না পুলিশ? অভিযোগকারীর ফোন নেওয়া হলে অভিযুক্তকে কেন ছাড়? অনুব্রত মণ্ডল তৃণমূলের হেভিওয়েট নেতা বলেই কি তাকে ছাড় দেওয়া হলো? এবার যদি অনুব্রত মণ্ডলের সেই ফোন হারিয়ে যায়, তথ্য নষ্ট হয়ে যায়, কিংবা অনুব্রত মণ্ডল নিজে তথ্য প্রমাণ নষ্ট করে ফেলেন, তখন কি হবে? তার দায় কে নেবে? কি এমন ওষুধ খান যে এক সপ্তাহ আগের ঘটনা ভুলে গেলেন? এরকমই নানা প্রশ্ন উঠছে। যে মুখ্যমন্ত্রী, ডিএমএসপি, চিফ সেক্রেটারি, ডিজিপি কে বসিয়ে বীরভূমে গিয়ে বলেন যে অনুব্রত কথায় তোমাদের চলতে হবে, আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা, কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে। স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রীর মাথায় হাত, আশীর্বাদ আছে, তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে। তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই। ওই বেচারি হালদার, হিন্দু বাড়ির ছেলে, তার দুটো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবেন। যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে, এদিন অনুব্রত মণ্ডলের দেওয়া উত্তর রেকর্ড করে রাখা হয়েছে ও ভিডিওগ্রাফি হয়েছে। কল ডিটেল রেকর্ড বা সিডিআর বের করার জন্য ফোন জমা নিতে লাগে না, তাই আপাতত সিডিআর মিলিয়ে দেখা হচ্ছে। অসঙ্গতি পেলে বা তিনি যা দাবি করেছেন তা না মিললে তখন ফোন নেওয়া হবে। অনুব্রত মণ্ডল হচ্ছে তৃণমূলের প্রাণভ্রমরা, তো ফলে অনুব্রত মণ্ডলের 7 খুন মাফ। তাই আইসি দরকার হলে জেলে থাক, অনুব্রত মণ্ডল নিজের বাড়িতে থাক। পুলিশ সূত্রে খবর, অনুব্রত মণ্ডলকে জানানো হয়েছে প্রয়োজনে তাকে ফের ডাকা হতে পারে। পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই বাঘবাবু মানে বীরভূমের বাঘবাবু মানে কেষ্টবাবু, তিনি আমি দেখলাম যে ঘুমিয়ে বলেছেন, এটা অন্তত বলেননি। বলেছেন ঘুমিয়ে পড়ার আগে তিনি এইসব কথা বলেছেন। ঘুমিয়ে পড়ার আগে প্রতিদিনই কি এই ধরনের গালিগালাজ তিনি করেন? আমরা জানি না, জোকস অ্যাপার্ট। কিন্তু সিরিয়াস পার্টে যেখানে আসবো পরের বক্তা সায়নদীপের কাছে, সেটা হচ্ছে আবার সেই খটকা। সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের ফোন নিল না পুলিশ, আইসি লিটন হালদারের দুটো ফোন দুটোই নিয়ে নিল। অনুব্রতর ফোন তখন নেওয়া হবে যখন কল ডিটেলস থেকে সেটার দরকার হবে, কল ডিটেলস ম্যাচ করার দরকার হবে। আমি বলছি যে এই যদি ইনভেস্টিগেশনের লক্ষ্য হয়, এই যদি গতি হয়, এই যদি শুরুটা হয়, তাহলে শেষ অবধি মানে পুরোটা খুব সহজ হয়ে যাচ্ছে না যে কোনো অভিযুক্তর কাছে তার যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করাটা। কারণ এক সপ্তাহ পরে অনুব্রত মণ্ডল অনায়াসে বলতে পারেন যে তার মনেই পড়ছে না যে তার আগের ফোনটা কোথায় গেল। যিনি এতক্ষণ কথা বলেন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার ফলে মনে নেই, যদি এটা সত্যিই বলে থাকেন তাহলে বলবেন যে সেটা মিসিং ডায়েরি হয়ে গেছে। আমার কথা হলো, শুরুটা আমি বলবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে, যে একটু আগে বৈশ্বনাথদা বিনয় কোঙারের কথার উল্লেখ করছিল। বিনয় কোঙার কি বলেছিলেন সেটা আপনাদের মিডিয়ায় টিভির সামনে বৈশ্বনাথ বলতে পারলেন, কিন্তু অনুব্রত কি বলেছেন সেটা আপনারা মিডিয়ায় দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে চালাতে পারছেন না। বিপ 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 করে এত শব্দ, আসল কথাই শোনা যাচ্ছে না। এই খাটের তলার সঙ্গে আগরতলার তুলনা টানা যায় না, এটা বৈশ্বনাথদের জানা উচিত। ঠিক, কিন্তু বিনয়বাবুর কথাটাও টেলিভিশনে বলা যায়, আমি আবার বলছি না, কিন্তু ওটার সঙ্গে এটা তুলনা করতে গেলে মুশকিল। আমি এটাই বলতে চাইছি, আসলে ওই পুরনো ঘটনাগুলোকে টেনে যে বলছে না অনুব্রত ক্ষমা চেয়েছে, দল ব্যবস্থা নিয়েছে, আসলে অনুব্রত মণ্ডলের মতন ক্রিমিনাল এবং তাদের মুখের ভাষাকে তৃণমূল আসলে ডিপেন্ড করতে চাইছে,
এটা এখান থেকে প্রমাণ হয়ে গেল। আর অনুব্রত মণ্ডলের মতন ক্রিমিনালরা পিছনের দরজা দিয়ে ঢুকবে না কি সামনের দরজা দিয়ে ঢুকবে? তবে ওই শিমলিপালের বাঘ জিনাতকে গ্রেপ্তার করাটা মনে হয় অনেক সহজ ছিল, অনুব্রতকে গ্রেপ্তার করতে পারবে না দিদির পুলিশ, সেটা একটু কঠিন ব্যাপার। আচ্ছা, যে পুলিশের মা এবং স্ত্রীকে নিয়ে এই নোংরা কুৎসিত বিকৃত মন্তব্য করলো তার ফোন বাজেয়াপ্ত হলো, কিন্তু অনুব্রতর ফোন বাজেয়াপ্ত হলো না। তার কারণ কি? মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত মণ্ডলের কি এমন কিছু ফোনালাপ আছে ওই ফোনে যেটা পাবলিক হলে গোটা তৃণমূল, মুখ্যমন্ত্রী এবং প্রশাসন একটা বিড়ম্বনায় পড়বে? তার জন্য কি এটাকে আড়াল করা হলো? আচ্ছা, যদি অনুব্রত পুলিশ অফিসারকে গালাগাল করলো, সেই পুলিশ অফিসার ফোন রেকর্ড করে ভুল করেছে, তাই তার বিরুদ্ধে তদন্ত করা হবে, তাহলে যখন সুদীপ্ত গুপ্ত, মইদুল মিদ্দা, আনিস খান তারা পুলিশের হাতে খুন হয়েছিল, তাহলে সেই পুলিশ অফিসার তাদের অপরাধের জন্য তাদেরকে কেন তার বিরুদ্ধে তদন্ত করা হলো না, শাস্তি পেল না? অনুব্রত মণ্ডল কোনো কমিক রিলিফ নয়, একটা নটোরিয়াস ক্রিমিনাল। গরু পাচার মামলায় 17 কোটি টাকা সিবিআই ওর অ্যাকাউন্ট থেকে ফ্রিজ করেছে, সামান্য টাকা। 25টা অ্যাকাউন্ট ওর ফ্রিজ হয়েছে। ওর আর ওর মেয়ের নামে একটা বিরাট ভুয়ো কোম্পানির লিস্ট রয়েছে। ইডি চার্জশিট দিয়ে বলেছে যে 48 কোটি টাকা মানি ট্রেল এর সঙ্গে যুক্ত রয়েছে। এই হলো অনুব্রত মণ্ডল। এখন সেই জন্য বিক্রমজিৎ অনুব্রত মণ্ডল দুটো এক নয়। দিদির পুলিশকে নিষ্ক্রিয় বলার কারণে আপনি হুমকি চিঠি পেয়েছেন। সক্রিয় বললে কি হতো? এই দিদির পুলিশকে অনুব্রত মণ্ডলের সময় সক্রিয়তা দেখিনি। যখন ইডি দিল্লি নিয়ে যাবে তখন তৃণমূলের এক কর্মীকে দিয়ে, তার বুকে আবার পঞ্চায়েতের মেম্বার করেছে, বলেছে অনুব্রত আমার গলা টিপে দিয়েছিল, তাই পুলিশ ওকে অ্যারেস্ট করে দিয়েছিল। তারপর তাকে জামাইয়া ধরে এই পুলিশ রেখেছিল, যে এই পুলিশের একজন সহকর্মীর মা স্ত্রীকে নিয়ে এই অনুব্রত মণ্ডল এই নোংরা কথা বলেছে। আমি সামগ্রিক পুলিশ মহলকে বলবো যে আপনারা একটু ভেবে দেখবেন। আসানসোলে যখন অনুব্রত মণ্ডল ছিল, বললো আমি দিল্লি যাব না, সেই আসানসোলে অনুব্রত মণ্ডল থাকার সময় কি ধরনের ট্রিটমেন্ট পেয়েছে, প্রশাসন কোথা থেকে খাবার এনে দিয়েছে, না খাবার নয়, একটা মিটিং হয়েছে একটা খাবার দোকানে, সে ছবি দেখিয়েছি, সেই ছবিও আছে। মানে বোঝা যাচ্ছে যে পুলিশ সঙ্গে এই অনুব্রত মণ্ডল গ্রেপ্তার, ওই মানে পুলিশের লকআপ আর বোলপুরের নিচুপট্টির বাড়ি, ওই পুলিশের কাছে কোনো পার্থক্য নেই, এটা অনুব্রত মণ্ডল জানে। আর পুলিশ ইতস্তত করছে কেন? এই ক্রিমিনালদের মাথায় মুখ্যমন্ত্রীর হাত আছে, তাই ক্রিমিনালরা পুলিশের মাথায় উঠে নাচছে। এই মুখ্যমন্ত্রী যেদিন অ্যারেস্ট হয়েছিল 12ই আগস্ট আর 14ই আগস্ট বলেছিল ওকে বীরের মানে স্বাধীনতা সংগ্রামীর সম্মান দেবো। যেদিন ও জামিন পেল সেদিন নেতাজি ইন্ডোর থেকে বললো যে ওকে আমি বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবো। বললো ও তো এমপি এমএলএ হতে চায় না, ও একটা সভাপতি হয়ে 17 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে, 48 কোটি টাকা মানি ট্রেন, শুধু মুখ্যমন্ত্রী তাকে কিরকম ভাবে নাম্বার দিচ্ছে ভাবুন। আমার কথা হলো এই অনুব্রত মণ্ডলরা আসলে মুখ্যমন্ত্রীর ভোটের বাক্সে প্রফিট দেয়, তাই এই অনুব্রত মণ্ডলকে গার্ড করা যায় কিভাবে? মুখ্যমন্ত্রীর নির্দেশেই সব। আমার শেষ কথা, যে মুখ্যমন্ত্রী ভবানীপুর থানা থেকে ক্রিমিনাল ছাড়িয়ে আনতে পারে আর সেই মুখ্যমন্ত্রী একটা ক্রিমিনালকে জেলে ঢোকাতে পারে না, সবটার মুখে মাথায় হলো মুখ্যমন্ত্রী। এটাই আমার বলার উদ্দেশ্য। আসলে শূন্য হয়ে যাওয়া পার্টি তো, এদের কিছু বলার নেই, বেসলেস পার্টি, তাই জন্য এখন আজে বাজে বকে। সেই জন্য আপনারা আমি বলছি যে যখন আপনারা শূন্য ছিলেন তখনও তো আন্দোলন করেছেন, রাস্তা বন্ধ করেছেন। সময় কি ছিলেন? আন্দোলন আমার সংখ্যা নিয়ে চিৎকারে একটু অস্বস্তি হয়। হ্যাঁ, নজরুল ইসলাম কি বলছিলেন? আমি বলছি যে অনুব্রত মণ্ডলের ফোনটা যাতে হারিয়ে না ফেলে, বা অনুব্রত মণ্ডলের ফোন থেকে শুধু মুখ্যমন্ত্রী না, অন্য অনেকের সঙ্গে কথাবার্তা বলে এবং তিনি যে অপরাধ নিয়ে আলোচনা করছেন বা এর থেকে কী করে বেরিয়ে আসা যাবে, সেই ব্যাপারগুলো তো পুলিশের তদন্ত করা দরকার। অতএব এই ফোনটা একদম প্রথম দিনই বাজেয়াপ্ত করা দরকার ছিল, সিজ করার দরকার ছিল। এই রাজ্যে এক সেকেন্ড, এই রাজ্যে আমরা এই রকম একজন বিধায়ককে দেখেছি যার বাড়িতে এজেন্সির হানা হয়েছে, তিনি খুঁড়ে ফেলে দিচ্ছেন মোবাইল। তারপরে আজকে যে নেতা বলছেন যে তিনি ভুলে গেছিলেন যে কি কথা হয়েছিল,
তিনি যদি এক সপ্তাহ পরে ফোন চাওয়ার পরে বলেন যে কোন ফোনে আমি কথা বলেছি, আমার কথা ফোনটাই ভুলে গেলাম, যে ওই ফোন থেকে এই ফোনে কি সেটা পাওয়া যাবে, আবার এখন কথাটাকে ঘুরিয়ে অন্য বলছেন। একটু আগে একটু আগে করে দেখেন না, একটু আগে আপনি এখন বক্তব্য রাখলেন, তখন কি বললেন? এমন কিছু কি টেকনোলজি, আরে আপনি শুনতে হয়ে গেছেন, আপনি আর বলবেন না। রাজীব আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। আপনারা ডোডো পাখি বিলুপ্ত প্রজাতির পাখি, ডোডো পাখি সেই অবস্থা। আমি বলছি না, এটা একটা ইন্টারেস্টিং সিমিলি। ডোডো পাখি বিলুপ্ত হয়ে গেছে, কংগ্রেস সিপিএম কে বৈশানাথ চট্টোপাধ্যায় বললেন, হ্যাঁ ডোডো আমি যেটা বলেছিলাম যে আইসির ফোনটাও সিজ করা দরকার ছিল, কারণ সেখানে ফোনটা এসেছিল কোন ফোন নম্বর থেকে এসেছে সেই ফোনের মালিককে, তার জন্য আইসি ফোন সিজ করা দরকার আছে। কিন্তু আমি কখনো বলিনি যে অনুব্রত মণ্ডল সিজ করা দরকার হয়ে যাবে। হ্যাঁ, আপনি দেখে নিন, এত চালানোর দরকার নেই। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন বলতে যা বোঝায় তাই হবে। আমার পরের বক্তা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ডোডো পাখি হিসেবে বিলুপ্ত প্রায়, বিশেষ করে তার কাছে যাওয়া প্রয়োজন। বিলুপ্ত প্রায় প্রাণীদের দেখার সুযোগ তো সচরাচর হয় না, জোক স্যাপাট। সুমন রায়চৌধুরী কিন্তু তার কাছে যাওয়ার আগে আজকে অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক সম্মেলন করে একটা অত্যন্ত আশঙ্কা প্রকাশ করেছেন। বলছেন যে এবার আইসিকে অর্থাৎ লিটন হালদারকে ফাঁসানো হবে। কেন, অধীরদা ঠিক কি বলতে চেয়েছেন দেখাবো। আইসিকে ফাঁসানো হবে, যে আইসি তোমাকে যে গালাগালি দিল টিভি বালারা জানলো কি করে? তোমাকে যে গালাগালি দিল তুমি টিভি বালাকে বললে কেন? গালাগালি গেলে খাও, লাজ্জু তো খাও, দিদির আমলে লাজ্জু তো খেতে হবে আমাদের, বিনিময়ে পয়সা তোলো, পয়সার ভাগ খাও, কিন্তু লাজ্জু তো যে খাচ্ছ সেটা বাইরে বলা যাবে না। এই হচ্ছে অঘোষিত এ বাংলার আইন। সুমন রায়চৌধুরীর সময় শুরু এখন। শুভ সন্ধ্যা। ভুবনের মাসি যদি সঠিক সময় ভুবনকে শাসন করতেন তাহলে মাসিকে কানে কামড় খেতে হতো না। সমস্যাটা হয়েছে এই অনুব্রত, আরাবুল, শৌকত মোল্লা, এই যে সব ম্যাসকট তৃণমূল কংগ্রেস নামক পলিটিক্যাল গ্যাংয়ের, এরা সারা বাংলায় ছড়িয়ে রয়েছে। আমরা একটু অবাক হইনি। দেখুন, আমার এই বক্তব্য শুনতে সুমনদা বা এখানে বিদ্বজ্জনেরা আছে তাদের খারাপ লাগতে পারে, আমি এটুকুই অবাক হলাম যে ভাষাগুলো আমরা প্রতিনিয়ত কলকাতার মেট্রোপলিটন অঞ্চলে কান পাতলে শুনতে পাই, যখন তৃণমূল কংগ্রেসের লোকেরা নিজেদের মধ্যে বাক্য বিনিময় করে, সেই ভাষাগুলোই অনুব্রত মণ্ডল ব্যবহার করেছে। কুকথার অভিধানে উনি নতুন কোনো ছাপ রেখে যেতে পারেননি, সেই জন্য কিন্তু সুমন এই ভাষায় আমি তো রাস্তাঘাটে পাড়ার রকেও কাউকে বলতে শুনিনি এই ভাষায়। এটা তৃণমূলের কালচার, মানে এটা দুজন মহিলাকে ম্যালিস করছেন। আমি একটা বরং কথা বলি আপনাকে, এই ঘটনাটার বাই ডাইমেনশনাল অ্যাসপেক্ট আছে, এটা আমার ধারণা। এক হচ্ছে অবশ্যই এটা তৃণমূলের সংস্কৃতি, আকথা কুকথা বলা, কেউ আক্রান্ত হলে, কেউ ধর্ষিতা হলে বলা, ওর একটা বয়ফ্রেন্ড ছিল, ও অন্তঃসত্ত্বা ছিল, কোনো প্রফেসর যদি কোনো কার্টুন আঁকে তার ওপরে পুলিশি নির্যাতন করা, এইগুলো একটা অ্যাসপেক্ট। আরেকটা হচ্ছে পলিটিক্যাল কনস্পিরেসি, ইন পার্টি পলিটিক্যাল কনস্পিরেসি। কারণ আমার মনে হয় না পশ্চিমবঙ্গে এখনো সেরকম সাহসী কোনো পুলিশ আধিকারিক আছে, অন্তত আইসি লেভেলের, যারা সাহস করে কল রেকর্ডিংটাকে লিক করে দেবে। এটার ভিতরে ইনার পার্টি কনস্পিরেসি রয়েছে, তাই এটা লিক হয়েছে। এটা নিয়ে অবাক হওয়ার কোনো কারণ নেই। এবার লিক যারা করিয়েছে, যাদের সাহসে লিক করেছে আইসি, তার এই সমগ্র কথোপকথনের কল রেকর্ডিংটা, তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তৃণমূলেরই আরেকটা অংশের। এটা আমরা অবাক হচ্ছি কেন? সমস্যাটা কি জানেন তো? সমস্যা হচ্ছে সততার প্রতীক ব্র্যান্ড নেমটা তো চলে গেছে। এখনো দুটো ব্র্যান্ড নেম নিয়ে এই বৈশ্যানোর দ্বারা মাঝে মাঝে ফুটবল খেলেন। একটা হচ্ছে বাংলা এই মেয়েকেই চায়, আরেকটা হচ্ছে বাংলার গর্ব মমতা। সত্যি বাংলার গর্ব না হলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন তৃণমূল নেত্রী, যিনি একজন মহিলা, তার দলের একজন দাপুটে নেতা হতে পারে, সেটা একটা বেসিক্যালি সে একটা ক্রিমিনাল, তার দলের একজন দাপুটে নেতা একজন সাধারণ মানুষের, আপনি তার পুলিশ পরিচয় বাদ দিন, একজন সাধারণ মানুষের, একজন সরকারি আধিকারিকের মা, স্ত্রী সম্বন্ধে এইসব কথাগুলো বলার পরেও
হাজিরা দিতে, পুলিশের কাছে হাজিরা দিতে নির্দ্বিধায় 4টে দিন কাটিয়ে দিতে পারে, নির্দ্বিধায় 4টে দিন কাটিয়ে দিতে পারে। এবং নির্লজ্জের মতন তৃণমূল কংগ্রেসের নেতারা সংবাদ মাধ্যমে, সমাজ মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে গিয়ে এই অনুব্রত মণ্ডলদের ডিফেন্ড করে। বাংলার মানুষ দেখুন, বাংলার মানুষ দেখুন, শুধু সামান্য 1,500 টাকার লক্ষ্মীর ভান্ডারের জন্য এই বাংলার সমাজকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন। আমরা শূন্য হতে পারি, আমরা ডোডো পাখি হতে পারি, কিন্তু এই ভাষা কোনো কংগ্রেসীর মুখ থেকে কখনো বেরোতে পারে না, যেটা তৃণমূল কংগ্রেসের এই হারমাদ, এই অসভ্য, এই অশিক্ষিতদের মুখ থেকে বেরোতে পারে। ডোডো পাখির কামড় বলবেন? তৃণমূল ডোডো পাখির কামড় নেতারা এসে গণমাধ্যমে সেটা ডিপেন্ড করে। আরে কত তাবেদারি করবে কংগ্রেস, সিপিএম এর কাছে নিজেদেরকে সারেন্ডার করে দিয়েছে। এইটা তো মানে খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আজকে তৃণমূল কংগ্রেসকে এত সমালোচনা করছে ওরা ওদের লেভেলে, যদি ওপর লেভেলে যায় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ওরা যথেষ্ট খাতির করে। এবারে সেখানে ওই একই সঙ্গে স্বাক্ষর দেখলাম। কে খাতির করে? এটা শরিকি ঝগড়া কিনা আমরা জানি না, আপাতত শুধু দুজন বলবে। বেশি হচ্ছে। আচ্ছা শোন, আমি বলছি, আচ্ছা বেশ বেশ শোন, আমি প্রশ্নটাকে একটু বাড়িয়ে নিই। সেটা হচ্ছে যে ওপর মহলে কেউ কাউকে খাতির করে না। সম্ভবত বৈশ্বনাথদা বোঝাতে চাইছেন যে ওই 1 নম্বরে যেটা বিশেষ অধিবেশনের চিঠি, তার 1 নম্বর দাবি সম্বলিত চিঠির স্বাক্ষরটা হচ্ছে রাহুল গান্ধীর, 3 নম্বরটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন শুনুন, যারা মনে মনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং করে চলে, আর বাংলার শোনার সাহস নেই, দুজনের কাছে আলাদা। আমি শুনতে চাই, কেন ইন্টারাপ্ট করলে আমি বাকিটা বলতে দেবো না? আমি একটু বলবো। শুনুন, আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চাই, এটা যদি কেউ গিয়ে বলে আপনাকে 1 কাপ কফি খাওয়াতেই হবে, সে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ছে কি না লড়ছে বাংলা এলেই বুঝতে পারবেন, যখন খোলা আকাশের নিচে এই নরেন্দ্র মোদী কথাটা হলো একবার তরুণ আমরা অন্য বিষয়ে চলে যাচ্ছি। 1 লাইনার, 1 লাইনের বেশি কাউকে দেবো না। এত গন্ডগোল কিসের? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেন্সটে পলিটিক্স হচ্ছে। কার চিঠি? কেসি বেণুগোপালের চিঠি। মমতার পাশে, অভিষেকের পাশে কে থাকে? সীতারাম ইয়েচুরি থাকে। তো এরা এত ঘরের মধ্যে এত কোন্দল কিসের? ইন্ডিয়া অ্যালায়েন্স জানে তো, একে অপরের পাশে দাঁড়িয়ে আছে তো। এরা ইন্ডিয়া অ্যালায়েন্স করে একে অপরের কোলে উঠে। আমি আবার বিষয় ফিরবো খুব দ্রুত। বাকি হলেও তৃণমূল একটা বিরল প্রজাতির প্রাণী। এই যেমন অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধীকে চিঠি দেবে, আবার মার্গারেট আলবাকে হারিয়ে বিজেপি প্রার্থীকে জেতাতে এই তৃণমূল কংগ্রেসে সাহায্য করবে। এটা একটা পুরনো ট্র্যাডিশন, পুরনো খেলা। পশ্চিমবাংলায় আমার বক্তব্য পরিষ্কার, সবাইকে থামালাম প্লিজ, এদিকে অডিও অফ। আমার বক্তব্য খুব পরিষ্কার। আমরা মূল বিষয় থেকে সরে যাচ্ছি। সারা বছর 365 দিন ধরে যত খুশি কংগ্রেস বনাম তৃণমূল, তৃণমূল বনাম সিপিএম, সিপিএম বনাম বিজেপি হোক, কিন্তু আজকের মূল বিষয় হচ্ছে অনুব্রত মণ্ডল এবং অনুব্রত মণ্ডলের যে অসাধারণ দেবভাষা, তারপরে তার প্রেক্ষিতে তার যে অভিঘাত বঙ্গ সমাজকে কার্যত নাড়িয়ে দিয়েছে, পিরিয়ড। ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদনে আমাদের পাঠানো নোটিশ, যাতে ঠিক দুটো জায়গা, কালকে বিস্তারিত আলোচনা করেছি, বিস্তারিত আলোচনায় যাব না, আমাদের মূল আপত্তির জায়গা। এক, যে অডিও টেপের কথা এই চিঠিতে বারবার বলা হয়েছে, কার্যত হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সেই অডিও টেপ এবিপি আনন্দ শুরু থেকে অনেক পরে দেখায়, এবং এই জন্য পরে দেখায় যে প্রত্যেকটা কুবাক্য, প্রত্যেকটা কুভাষণ, প্রত্যেকটা খারাপ শব্দ বিপ সহযোগে যতটা না দেখালে নয়। সুতরাং
সংবাদ মাধ্যম ঠিক করবে যে কোন বাক্য আমাদের যাবতীয় গাইডলাইন্স, যেটা সমস্ত সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে লোয়ার কোর্ট অবধি স্বীকৃত, সেই গাইডলাইন্স অনুযায়ী যে কটা শব্দ আমরা দেখিয়েছি, যে কটা শব্দ এই একাধিক অনুষ্ঠানে আমরা বলেছি, প্রত্যেকটা শব্দের পাশে দাঁড়াচ্ছি, প্রত্যেকটা। দ্বিতীয় কোথায় আপত্তির জায়গা, সেটা মারাত্মক। পুলিশ এত সক্রিয়, আমরা কেন নিষ্ক্রিয় বলছি?